স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি উজ্জ্বল হাফিজ। আমাদের শুনানি কবে হবে সেই কথাটা বলা হচ্ছে না, তো এখানে আমাদের এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে। মুক্তিযোদ্ধার সন্তান বা প্রজন্মদেরকে চাকুরি দেওয়ার ক্ষেত্রে যে তাদেরকে পাওয়া যাচ্ছে না, যদি পাওয়া না যায় তখন আপনি এটি কমাতে পারেন। আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব না। যারা সেখানে দাবিটা করেছেন সেটা অপেক্ষা করতে হবে, তাদেরকেও অপেক্ষা করতে হবে। সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না। আর কোনো সিদ্ধান্ত আসলে, কোনো বক্তব্য থাকলে এটা একটা পার্টি সেক্রেটারি আছেন, মুখপাত্র আছেন, ওটা ওভাবে নিশ্চয়ই আসবে। আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। উজ্জ্বল, আমরা দেখছিলাম বেশ কয়েকদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন তারা সবাই সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলন করেছিলেন এবং একই সময় কিন্তু শাহবাগে কোটা প্রথা সংস্কারের আন্দোলনেও নামেন শিক্ষার্থীরা। এবং ঠিক এই সময় কিন্তু ধানমন্ডিতে এই কোটা এবং সর্বজনীন পেনশন স্কিম যে ইস্যুতে এবারে বৈঠক করেছেন 5 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শুধু অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন পূর্ণাঙ্গ রায় হাতে পেলেই আপিল করে শুনানি হবে, আর দাবি আদায়ে এখনও অনড় আন্দোলনকারীরা। শান্তবাজারে নিয়ে থাকছে প্রতিবেদন। আমাদের নানা উন্নয়ন প্রকল্পে চাইনিজ বিনিয়োগ যেমন আছে, চায়নার জন্য আমরা একটা স্পেশাল ইকোনমিক জোন ইপিজেড করার জন্য, এক্সপোর্ট প্রসেসিং জোন করার জন্য আমরা ডেডিকেটেড 800 একর্স আমরা জায়গা দিয়েছি চট্টগ্রামে। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরে আমরা কিন্তু আশাবাদী যে অনেক বিনিয়োগ বাংলাদেশে যাবে চীন কোম্পানির সাথে। উজ্জ্বল, 4 দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই সফরে বাণিজ্য বিষয়ক সম্মেলনের পাশাপাশি যোগ দেবেন উচ্চ পর্যায়ের বৈঠকেও। এবং এই সফরে দুই দেশের অংশীদারিত্বে যে উন্নতির আশা করছে সংশ্লিষ্টরা, এ নিয়েও প্রতিবেদন থাকছে শান্তবাজারে। তবে শুরুতেই কোটা আন্দোলনের প্রসঙ্গ আসতে চাই। মুক্তি বলছিলেন কয়েকদিন ধরেই কোটা যে দাবি আদায় সংস্কারের সেটি আন্দোলন চলছে, সর্বজনীন পেনশন স্কিমেও আন্দোলন চলছে। আজকে দ্বিতীয় দিনের মতো অবরোধ করা হয় শাহবাগ, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, বাংলা মোটর সহ বেশ কিছু এলাকা। এবং এই গতকাল কিন্তু আমরা দেখেছিলাম, গতকাল যখন বাংলা ব্লকের কর্মসূচি চালু হয় সে সময় কিন্তু শাহবাগ, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট এলাকা ছাড়াও প্রায় আশপাশের যে এলাকাগুলো রয়েছে দীর্ঘ জ্যাম আমরা দেখেছি, যাত্রীদের ভোগান্তি দেখেছি। আজকের চিত্রটাও কিন্তু একই রকম উজ্জ্বল। সড়কে যানবাহনের দীর্ঘ সারি, খুব প্রচণ্ড যানজট দেখা দিয়েছে। এবং এই শিক্ষার্থীরা বলছেন যদি তাদের দাবি আদায় না হয় তাহলে তারা এরপরে আরো কঠোর কর্মসূচি দেবেন। এই বিষয়ে সহকর্মী সিফাত শাহরিয়ারের প্রতিবেদন রয়েছে। রাজপথে, মিছিলে, স্লোগানে এক প্রকার অবরুদ্ধ শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, ফার্মগেট ও এর আশপাশের এলাকা। বাংলা ব্লকেট কর্মসূচির দ্বিতীয় দিন। কোটা সংস্কারের দাবিতে সোমবার 3:30 থেকে শুরু হয় মিছিল। বিভিন্ন হল আর বিভাগ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা একত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। এদিন মিছিল কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মধুর ক্যান্টিন হয়ে ক্যাম্পাস ঘুরে থামে শাহবাগে এসে। একাংশ অবস্থান নেয় বাংলা মোটর ও ফার্মগেটে। দাবি ছিল একটাই, কোটা পদ্ধতির সংস্কার। মুক্তিযুদ্ধের প্রায় 53 বছর পার হয়ে গেছে, তারপরে কিন্তু এই কোটাটার কোনো প্রয়োজন হয় না। এই কোটাটা রাখার মানে হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে একটা অনেক বড় বৈষম্য সৃষ্টি করা। বাংলা ব্লকেট কর্মসূচি থেকে আমরা শিক্ষার্থীরা জানাতে চাই যে আমাদের যে যৌক্তিক দাবি, প্রথম, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী প্রত্যেকটা সরকারি চাকরিতে অযৌক্তিক এবং বৈষম্যমূলক যে কোটা ব্যবস্থা আছে সেই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করতে হবে। শিক্ষার্থীদের চাওয়া সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীদের কোটা ন্যূনতম পর্যায়ে এনে সংসদে হোক আইন পাশ। বাংলাদেশের নারীরা স্বয়ংসম্পূর্ণ, নারীদের প্রয়োজন নেই আলাদা কোটার, বলছেন আন্দোলনে আসা ছাত্রীরা। আমি কোটা চাই না, আমি চাই যে আমার যোগ্যতা দিয়ে আমি চাকরি পাবো। নারী বলে আমার জন্য আলাদা করে কোনো কোটা চাই না আমি। শিক্ষার্থীদের দাবি না আদায় হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কোটা বিরোধীরা। সমাজে এগিয়ে আসার জন্য, সমাজে প্রতিষ্ঠিত একটা স্থানে যাওয়ার জন্য কিন্তু কিছু কোটার দরকার আছে, কিন্তু সেই কোটাটাও আলোচনা সাপেক্ষে একটা ন্যূনতম মাত্রায় থাকা দরকার বলে আমরা মনে করি।
কোটা বৈষম্যের বিরুদ্ধে ও স্থায়ী সমাধানের দাবিতে সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ৬৫ সদস্যের সমন্বয় টিম গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। অবরোধ কর্মসূচির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার এবং সায়েন্স ল্যাব এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিফ বিল্লাহ। শুরুতেই সিফাত শাহরিয়ারের কাছে যেতে চাই। সিফাত, জানাবেন, দেখতেই পাচ্ছে আন্দোলন হচ্ছে, এই মুহূর্তে কি কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা, জানাবেন। আমাদের সংবিধানে উল্লেখিত অনগ্রসর যে জাতি রয়েছে তাদের জন্য সঠিকভাবে কোটার প্রয়োগ হোক, এটাই আমাদের এক দফা দাবি। সকল বৈষম্যমূলক এবং অযৌক্তিক কোটা বাতিল হোক। বাংলা ব্লকেটের যে আন্দোলন তার আজকে দ্বিতীয় দিনের মতো এখন শাহবাগে আছি আমরা। শাহবাগ তারা যে অবস্থান, যে কর্মসূচি, সেটি প্রধান যে সড়ক সেটি দখল করে তারা এখানে স্লোগানে, মিছিলে এবং প্ল্যাকার্ডে নানাভাবে দাবি আদায় করছে। দাবি আদায়ের যে কর্মসূচি সেটি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং তারা যেটি বলছে, যদি এই দাবি খুব শিগগিরই মানা না হয় সেক্ষেত্রে তারা তাদের যে কার্যক্রম সেটি আরও বেগবান করবে এবং সেটি আরও বেশি জোরদার করবে। এবং দেখতে পাচ্ছেন এখানে তাদের যে স্লোগান, এবং এখন পর্যন্ত সেই 3:30টায় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে তারা শুরু করে এবং এখন 7টার বেশি সময় এখন পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশপাশের যে এলাকা সেখানে এখন যান চলাচল বন্ধ রয়েছে এবং শাহবাগ এবং সায়েন্স ল্যাব, ফার্মগেট, বাংলা মোটর, মৎস্য ভবন পর্যন্ত এই পুরো এলাকাতে এখন যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এবং তারা বলছেন তাদের যে যৌক্তিক আন্দোলন, এবং তারা যেটি বলছেন যে সর্বনিম্ন পর্যায়ে যারা সংবিধান অনুযায়ী যারা অনগ্রসর রয়েছে, গোষ্ঠী রয়েছে, তাদেরকে শুধুমাত্র কোটা দেওয়া হোক। এছাড়া বাকি যে কোটাগুলো রয়েছে সেগুলোকে তারা বাতিলের দাবি জানিয়ে আসছে। এবং আজকে দ্বিতীয় দিন বাংলা ব্লকেটের কথা বলা হচ্ছে এবং শুধুমাত্র যে ঢাকা তা কিন্তু নয়, ঢাকা ছাড়াও সারা দেশে এই কোটা বিরোধী যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছে। এবং এখানে যারা ছাত্রী রয়েছেন তারাও যেটি বলছেন যে বাংলাদেশের যে নারীরা রয়েছে তাদেরও কোটার প্রয়োজন নেই। সেক্ষেত্রে যারা মেধাবী রয়েছেন, মেধাবীদেরকে অগ্রাধিকার দেওয়া হোক চাকরির ক্ষেত্রে। এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো এক দফা দাবি। মূলত প্রধান যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে কোটার পদ্ধতি সংস্কার। এই কোটা পদ্ধতি সংস্কার করে সংসদে সেটি যাতে পাশ করা হয় সেটি তারা দাবি করছেন এবং সেই সাথে সেটি পাশ করার আগ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাওয়ার কথা বলছেন। এবং সেই সাথে আন্দোলনের সফলতার জন্য তারা সারা বাংলাদেশে 65 জনের একটি প্রতিনিধির একটি দল গঠন করেছে এবং যারা সমন্বয়ক হিসেবে কাজ করছে এই আন্দোলনের। এবং আমরা যেটি দেখছি, এবং এই শাহবাগ, সায়েন্স ল্যাব, ফার্মগেট সহ যে আশপাশের এলাকা রয়েছে সেই আশপাশের এলাকায় যেহেতু যান চলাচল বন্ধ রয়েছে এবং তাতে করে যারা রাজধানীবাসী যারা রয়েছে তাদের অনেকেই চাওয়া যাতে এই আন্দোলনের একটি ফলাফল আসে খুব দ্রুতই, তাতে করে নগরবাসী যেমন স্বস্তিতে আসবে। সেক্ষেত্রে শিক্ষার্থী যারা রয়েছে তাদের যে যৌক্তিক দাবির কথা তারা বারবার বলছে, সেই যৌক্তিক দাবি আদায় হলে আসলে রাজপথ ঠান্ডা হয়ে যাবে এবং এখানে যে ভোগান্তি সাধারণ মানুষের সেটিও কমে যাবে বলে মনে করছেন শিক্ষার্থীরাও। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। হাসিব, আপনার কাছে জানতে চাই, আপনি আছেন রাজধানীর এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায়। আমরা শাহবাগে যুক্ত ছিলাম সিফাতের সঙ্গে, সেখানে এখনও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, সেখানে আন্দোলন চলছে তাদের দাবির পক্ষে। আপনি সায়েন্স ল্যাবে আছেন, সেখানকার চিত্র কি দেখছেন? যান চলাচল আসলে স্বাভাবিক কখন হবে, কি দেখছেন সার্বিক চিত্র একটু জানতে চাই। মুক্তি, সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছেন বিকেল 4টা থেকে। এই প্রায় 3 ঘন্টা যাবৎ অবস্থান করছেন
এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং বিশেষ করে ইডেন কলেজের শিক্ষার্থীরাই এখানে অবস্থান করছেন। তারা কোটা সংস্কারের দাবিতে নানান দাবি দাওয়া তুলে ধরছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা তার দেখেছি যে প্রায় 3 ঘন্টা যাবৎ এই সড়ক প্রায় স্থবির রয়েছে এবং যান চলাচল এখনও কিন্তু স্বাভাবিক হয়নি, কারণ এই মোড়টাকে ঘিরেই কিন্তু কয়েকটি পথের যাত্রীরা চলাচল করেন এবং প্রায় 3 ঘন্টা যাবৎ তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারীরা বয়োবৃদ্ধরা বেশ ভোগান্তিতে পড়েছেন এবং বিশেষ করে যারা বাণিজ্যিক কাজে যাতায়াত করেন তারাও পণ্য নিয়ে যখন যাতায়াত করছেন তখনও কিন্তু তাদের গাড়ি স্থবির হয়ে আছে এবং এখানকার যারা শিক্ষার্থী তারা বলছেন যে আর হয়তো কিছুক্ষণের মধ্যে আধা ঘন্টার মধ্যে হয়তো এই সড়কটি বা এই মোড়টি খুলে দেওয়া হবে এবং তারপর যান চলাচল আবার স্বাভাবিক হবে। মূলত শিক্ষার্থীরা আন্দোলন করছেন, দাবি দাওয়া তুলে ধরছেন তাদের মূলত যে চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে যে কোটা ব্যবস্থা, আবার যে হাইকোর্ট রায় দিয়েছে গত 5 জুন এবং সেটিকে যে 2018 সালে যে কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছিল, একটি পরিপত্র জারি করা হয়েছিল, সেটি যেন আবার পুনর্বহাল করা হয় এবং সে দাবিতে মূলত আন্দোলন করছেন। এবং একই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন যে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল না করে হলেও যেন পুনর্সংস্কার করা হয়, অর্থাৎ যারা নৃগোষ্ঠী বা বিভিন্ন যে ক্ষুদ্র জনগোষ্ঠী তাদের প্রয়োজনে কিছুটা কোটা ব্যবস্থা রেখে বাকি যে পোষ্য কোটা বা মুক্তিযোদ্ধা কোটা এটি যেন বাতিল করা হয় এবং এই দাবিতে তারা মূলত আন্দোলন করছেন। একই সঙ্গে যে সরকারি চাকরির পাশাপাশি যে প্রথম দ্বিতীয় শ্রেণী ছাড়াও যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতেও যে প্রায় 70% কোটার ব্যবস্থা আছে সেটিও যেন বাতিল করে দেওয়া হয় এবং বা সংস্কার করা হয় এবং একসঙ্গে রেলওয়ে সহ সরকারি যে প্রাথমিক চাকরি সেখানেও যে নারী কোটা রয়েছে প্রায় 30% এবং একই সঙ্গে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, এই যে কোটা ব্যবস্থা বাতিল করে বা সংস্কার করে যেন মেধার ভিত্তিতে মূল্যায়ন করা হয়, এই ব্যাপারগুলো তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরছেন এবং একসঙ্গে তারা বলছেন মুক্তি যে এটি তারা চালিয়ে যাবেন যতক্ষণ না তাদের দাবি আদায় হবে সেই পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এখন পর্যন্ত এই ছিল এই সায়েন্স ল্যাব মোড়ের পরিস্থিতি। সহকর্মী হাসিব যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, এর আগে ছিলেন সিফাত শাহরিয়ার উজ্জ্বল। আমরা দেখছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে সেখানকার চিত্র। আন্দোলন চলছে, এখনও শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন এবং সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু তার জন্য দীর্ঘ গাড়ির সারি দেখলাম। এই বিষয়ে আর একটু বলতে চাই উজ্জ্বল, শুরুতে বলছিলাম চলমান এই কোটা বিরোধী আন্দোলন, একই সঙ্গে যে প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে যে শিক্ষকদের যে আন্দোলন চলছে, এই বিষয়ে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে 5 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী বৈঠক করেছেন। তবে বৈঠক শেষে কিন্তু কেউই বিস্তারিত কোনো তথ্য আসলে জানাননি। শিক্ষামন্ত্রী বলছেন যে আইনি বিষয়গুলোতে আসলে তারা কোনো মন্তব্য করতে চান না। অপরদিকে তথ্য প্রতিমন্ত্রী বলেছেন যে তারা আসলে সব কিছুই, অর্থাৎ পুরো বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন। যদিও এই আন্দোলনকে যৌক্তিক বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছে কোটা আন্দোলনের উপর ভর করেছে বিএনপি। আর এদিকে বিচারাধীন বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়ে আন্দোলনকারীদের রাজপথ ছেড়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনের মুখে 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর 2021 সালে ওই প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। রায়ে পুনরায় কোটা বহাল রাখার আদেশ দেন উচ্চ আদালত। এরপরই বাধে বিপত্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 1 জুলাই থেকে শুরু হয় কোটা বিরোধী কর্মসূচি। দাবি আদায়ে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যেতে অনড় অবস্থানে ছাত্ররা। এমন অবস্থায় কোটা বিরোধী আন্দোলন নিয়ে সরকারের 4 মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে বৈঠক শেষে আদালতের বিষয় আদালতের উপর ছেড়ে দেওয়ার কথা বলেন শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। আমাদের অবস্থান হচ্ছে আসলে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব না এবং যারা সেখানে দাবিটা করেছেন সেটা অপেক্ষা করতে হবে, তাদেরকেও অপেক্ষা করতে হবে। আমরা সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে, তো সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না। কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি, এটা রুটিন একটা বিষয় আবার বললাম। আর কোনো সিদ্ধান্ত আসলে কোনো বক্তব্য থাকলে এটা একটা পার্টি সেক্রেটারি আছেন, মুখপাত্র আছেন, ওটা ওভাবে নিশ্চয়ই আসবে। এদিকে বিএনপি কোটা আন্দোলনের উপর ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা তো অ্যাপিল করলাম,
এখন আদালত এখন রায় দেয়নি, চূড়ান্ত রায়। এর মধ্যে আমরা কিভাবে এখানে ইন্টারফেয়ার করি? এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে, কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে প্রকাশ্যে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন। আন্দোলনে বিএনপির ইন্ধনের অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করেন তিনি। তো ছেলেদের যে দাবি, এটা আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। আমরা কখনোই এই ধরনের আন্দোলন দেওয়ার প্রশ্ন নেই, কারণ ওরা তো আপনার নিজস্ব তাদের একটা প্রফেশনাল আপনার সব বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকরা করছে, ছাত্ররা করছে। আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন? প্রশ্নই উঠতে পারে না। বিচারাধীন বিষয়টি আদালতের ওপর ছেড়ে দিয়ে আন্দোলনকারীদের রাজপথ ছেড়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর আপিল শুনানির কথা জানান তিনি। আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব, ওনারা এইগুলো না করে। গেল 5 জুন হাইকোর্টের দেয়া রায়ের পর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বহাল থাকে। সে অনুযায়ী এখন থেকে মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, উপজাতি 5% এবং প্রতিবন্ধীদের 1% কোটা পদ্ধতিতে নিয়োগ অব্যাহত আছে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। এদিকে বিশ্লেষকরা মনে করছেন যে পুরোপুরি বাতিল না করে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার প্রয়োজন। এ বিষয়ে জামাল হোসেনের ছবিতে আরও জানাবেন সহকর্মী আজহার লিমন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই আন্দোলনে যেমন আছেন সদ্য পড়াশোনা শেষ করা চাকরি প্রার্থীরা, তেমনি তাদের সঙ্গে যোগ দিচ্ছেন অধ্যয়নরতরাও। যে কারণে পুরো দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি হচ্ছে অচলাবস্থা। বন্ধ আছে পরীক্ষাসহ শ্রেণী কার্যক্রম। শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে 2018 সালে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার, কিন্তু গেল মাসে উচ্চ আদালত একটি রায়ের মাধ্যমে ওই প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে, যে কারণে আবারও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। ওই রায়ের বিরুদ্ধে আবার আপিল করার সুযোগ রয়েছে, যে কারণে বিষয়টি বিচারাধীন। কিন্তু প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে আবার কেন আন্দোলন করছে ছাত্ররা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলছেন, আগের প্রজ্ঞাপন বাতিলের পর ফের আস্থাহীনতা তৈরি হয়েছে। পূর্ণাঙ্গ রায় পাচ্ছি না, আমাদের শুনানি কবে হবে সেই কথাটা বলা হচ্ছে না। তাহলে তো এখানে আমাদের এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে। এখন এটা যদি 2 বছর 3 বছর আপিল বিভাগে চলে, তাহলে এই 2-3 বছর কিন্তু কোটাটা পুনর্বহাল থাকবে। সরকার আমাদেরকে কোর্টকে সামনে রেখে, আদালতকে সামনে রেখে আমাদের কোটাটাকে বাতিল করার নানা মহল থেকে এক ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা মনে করি সরকারের এখানে হস্তক্ষেপের অনেক সুযোগ রয়েছে। আমরা 3য় ও 4র্থ শ্রেণীতে কোটা সংস্কার 18 সালে চেয়েছিলাম, এখনও চাচ্ছিলাম। এটি আদালতের এখতিয়ার না। আমরা সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা যাচ্ছি, এটাও কিন্তু সরকারের বিষয়। মানে কোটা কিন্তু সরকারের নীতির বিষয়, কাকে কত % দেওয়া হবে, এটা আদালতের এখতিয়ার না। 18 সালের পরিপত্রটাই কেবল আদালতের এখতিয়ার। মূলত 2018 সাল পর্যন্ত সরকারি যে কোটা সুবিধা ছিল, তাতে 10% করে নারী ও জেলার জন্য, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1% কোটার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা বরাদ্দ ছিল। জনসংখ্যার অর্ধেক নারী, বিভিন্ন জেলা, উপজাতি ও প্রতিবন্ধীদের জন্য এসব কোটার উদ্দেশ্য ছিল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে রাখা। অপরদিকে সরকারি তালিকা অনুসারে দেশে মুক্তিযোদ্ধাদের সংখ্যা 2.5 লাখের বেশি নয়, যা মোট জনসংখ্যার 0.0014%। কিন্তু তাদের জন্য বরাদ্দ কোটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য রাখা কোটার চেয়েও 4% বেশি, 30%। কিন্তু কেন?
এর উত্তর মিলবে 1972 সালে বঙ্গবন্ধু সরকারের নেয়া দ্য ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসিতে। মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এবং মহান মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে এগিয়ে আনার লক্ষ্যে তখন 30% কোটা নির্ধারণ করা হয়। কিন্তু প্রশ্ন হলো, অন্তর্বর্তীকালীন এই সময়টা আসলে কতদিনের? মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এই সাধারণ সম্পাদককে প্রশ্ন করেছিলাম। আপনি কমানোর বিষয়টা কখন আসবে? যখন দেখবেন যে মুক্তিযোদ্ধার সন্তান বা প্রজন্মদেরকে চাকুরি দেওয়ার ক্ষেত্রে যে তাদেরকে পাওয়া যাচ্ছে না, যদি পাওয়া না যায় তখন আপনি এটি কমাতে পারেন। কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা সন্তান নাতি নাতনি এখন চাকুরির জন্য তারা চেষ্টা করছে। তাদেরকে ভাইবে বোর্ড থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদেরকে ভাইবে উত্তীর্ণ হওয়ার পরে তাদেরকে চাকুরি দেওয়া হচ্ছে না। সুতরাং কোটা ব্যবস্থার এই 30% কোটার এখনও প্রয়োজনীয়তা রয়েছে। আপনি কোটার 30% কোটা সঠিকভাবে আপনি কমপক্ষে 10টি বছর বাস্তবায়ন করেন, অথবা 5টি বছর আপনি বাস্তবায়ন করেন এবং সংরক্ষণ এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন করেন, দেখবেন তখনই এই কোটা ব্যবস্থার প্রয়োজনীয়তা শেষ হবে। যে মুক্তিযোদ্ধা কোটা সহ যে সকল কোটা পূর্বে ছিল সব কোটা বহাল করতে হবে। অর্থাৎ 2018 সালে যে পরিপত্রটি জারি করা হয়েছিল এটি সম্পূর্ণ অসাংবিধানিক এবং অবৈধ। কোটা বাতিল ও কোটা বহাল রাখার পক্ষে আন্দোলনরত উভয় পক্ষের কথা এটা স্পষ্ট, তারা কোটার যৌক্তিক সংস্কারের ব্যাপারে একমত। কিন্তু যেভাবে আন্দোলন রাজপথে গড়াচ্ছে তাতে এর সমাধান কি? যিনি শিক্ষা গ্রহণকালে কোনো কোটা নেননি তিনি হয়তো চাকরিতে এসে কোটা নিতে পারেন। এইভাবে বিষয়গুলো দেখা দরকার আছে। আবার কোনো কোটা হয়তো চালু করা হলো, কিন্তু কয়েক বছর পরে দেখা গেল যে ওই পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদের জন্য কোটা দেওয়া হয়েছিল তারা মোটামুটি এগিয়ে গেছে, অতএব তখন কোটাটা রহিত করা যায়। কোটার কারণে হয়তো 56% এক সময় কোটার মাঝে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই। যেই আন্দোলনটা করছে সেই আন্দোলনের যে যৌক্তিকতা সেটি আমরা উপলব্ধি করি, কারণ যে কোনো দেশে কোটা প্রথা যেমন স্বীকৃত, আবার মেধার ভিত্তিতে নিয়োগ সেটিও প্রয়োজন আছে। তারা কিন্তু কোটা বন্ধ করতে পারেনি। তা আমার মনে হয় এখনও সেই দাবিতে যদি আলোচনায় বসা যায়, আমার মনে হয় একটা সমাধানে পৌঁছানো যাবে। মুক্তিযোদ্ধা কোটার পক্ষে থাকা আন্দোলনকারীরা বলছেন, 2018 সালের প্রজ্ঞাপন বাতিল হয়ে যাবার পর পুনরায় এই কোটার বাস্তবায়নের সুযোগ এসেছে এবং এটি করতে তারা সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। অপরদিকে কোটা বাতিলের আন্দোলনও নতুন মাত্রা পাচ্ছে দিনকে দিন। এখন কোটা সম্পূর্ণভাবে বহাল থাকবে নাকি বাতিল হবে নাকি যৌক্তিক সংস্কার হবে, এটি নির্ভর করছে উচ্চ আদালতের চূড়ান্ত রায় এবং সরকারের সিদ্ধান্তের উপর। আজহার লিমন, এখন, ঢাকা। উজ্জ্বল, 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের বেইজিং এই মুহূর্তে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সময় সন্ধ্যা 6টায় তিনি সেখানে পৌঁছান। বিমানবন্দরে অবতরণের পরই প্রধানমন্ত্রীকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয় এবং সফরে চীনের যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক, পাশাপাশি চীনের প্রেসিডেন্টের সঙ্গে যে আলোচনা, সেই বিষয়ে অবকাঠামো, আন্তর্জাতিক এবং প্রযুক্তিগত দিকে অগ্রগতির আশা করছে বাংলাদেশ। বেইজিং থেকে আরও জানাবেন সহকর্মী দেবরাজ দেব, ক্যামেরায় ছিলেন রাশেদ জামান। বাংলাদেশের অন্যতম বড় বিনিয়োগ অংশীদার চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে সফর ঘিরে রয়েছে নানা সম্ভাবনা। বিশ্বের অন্যতম শক্তিশালী এই রাষ্ট্রে আওয়ামী লীগ সরকারের টানা ৪র্থ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথম সফর এটি। গেল মাসেই আরেক প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত সফরের কয়েকদিনের মাঝেই প্রধানমন্ত্রীর চীন সফর, যা ভূ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্ব বহন করছে। সফরকে ঘিরে চীনে অবস্থিত বাংলাদেশি ব্যবসায়ীরা মনে করছেন দুই দেশের অংশীদারিত্ব সম্পর্কের ফলে ব্যবসায় গতি আনবে, যে সকল বাণিজ্য ঘাটতি রয়েছে তাও বহুলাংশে কমে যাবে। যেহেতু চায়নাটা উঠছে গন্ডং প্রভিন্স, যেটাকে গঞ্জু বলে, এই সারা চায়না বিজনেস করে, ওইখানে আমরা সমস্ত বাংলাদেশি বেশি আছি। যদি ওইখানে যদি একটা বাংলাদেশ কনসাল জেনারেল অফিস খোলে, তা আমাদের সমস্ত বাংলাদেশি এবং চাইনিজদের জন্য আমাদের অনেক উপকার হবে। বাংলাদেশের দ্রুত ব্যবসার সাথে খুব ভালো কানেকশন থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী সফরের মাধ্যমে একটা বড় অ্যামাউন্ট বাংলাদেশে ট্রান্সফার হচ্ছে আরএমবি হিসাবে, সেক্ষেত্রে হয়তো আমাদের মোটামুটি একটা সলভেন্সি চলে আসবে ভবিষ্যতে ইনশাল্লাহ। এখানে যারা আছেন তারা অনেকেই বাংলাদেশে ইনভেস্ট করতে চান এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ই প্রবাসী ব্যবসায়ীদেরকে উৎসাহিত করেন দেশে ইনভেস্ট করতে।
বাংলাদেশে চীনের বিনিয়োগের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যিক উপদেষ্টা। আমার অনেকগুলি কোম্পানির সাথে কথা হচ্ছে। চীনে অনেকগুলি কোম্পানি কিন্তু অনেক ইচ্ছা প্রকাশ করেছেন, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। অনেক কোম্পানি যারা এখন বিনিয়োগ করে ফেলেছেন তারা তাদের বিনিয়োগটাকে আরো বাড়াইতে চায়। এদিকে স্মার্ট বাংলাদেশ নির্মাণে জ্বালানি খাতের নিরাপত্তার জন্য চীন গুরুত্বপূর্ণ অংশীদার বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। পিজিসিবিতে প্রায় $1.2 বিলিয়ন কাজ চলতেছে। এসপিএম প্রজেক্ট, এটা চায়নার G2G প্রজেক্ট, এটা ডিক্লারেশন হবে কারণ এটা ফিনিশ হয়ে গেছে। আমাদের চায়নার পাওয়ার প্ল্যান্ট আছে, সেগুলোরও ডিক্লারেশন হবে। সো চায়নার সাথে পাওয়ার ডিভিশনের অনেকগুলো প্রজেক্ট এবং জ্বালানিতেও। সফরের দ্বিতীয় দিনের ব্যবসায়িক নেতাদের সাথে বৈঠক এবং চীন প্রেসিডেন্টের সাথে আলোচনায় বাংলাদেশের অবকাঠামো, অর্থনৈতিক ও প্রযুক্তি খাতে বেশ কিছু ঘোষণা আসার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটি যোগসূত্র ইতিমধ্যেই স্থাপিত হয়েছে, সেটি আরও স্ট্রেংথেন হবে এবং যখন যোগসূত্র আরও স্ট্রেংথেন হয় তখন স্বাভাবিকভাবেই আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে। আমাদের এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে চায়নার সাথে আমাদের বিজনেস গ্যাপ রয়েছে, তারা অনেক বেশি এক্সপোর্ট করে আমাদের দেশে, আমরা এই বিজনেস গ্যাপটা কমাতে চাই। এর আগে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ সময় বিকেল 4:05 চীনের বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চীনের ভাইস মিনিস্টার তাকে স্বাগত জানান। সে সময় চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন। চীনের তৈরি এই রাজকীয় গাড়িতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত সাদর সম্ভাষণ জানালো চীন সরকার। এখন অপেক্ষার পালা সফরের বাকি 3 দিনের। বিশ্লেষকরা মনে করছেন চীন বাংলাদেশের সম্পর্ক যে মাত্রায় পৌঁছিয়েছে, এই সফর তা আরো দ্বিগুণ করে তুলবে দুদেশের মধ্যে। চীনের বেইজিং শহর থেকে দেবরাজ দেব এখন। প্রধানমন্ত্রীর সফরের আরও বিস্তারিত জানবো, সহকর্মী দেবরাজ দেব বেজিং থেকে যুক্ত হয়েছেন। দেবরাজ দেব জানাবেন প্রধানমন্ত্রী সফরের যে কর্মসূচিগুলো রয়েছে বিস্তারিত। ধন্যবাদ। আমি রয়েছি চীনের বেইজিং শহরে, যে শহরে আসলে প্রধানমন্ত্রী যে 4 দিনের রাষ্ট্রীয় সফরে এসেছেন সেই সফরে, এবং আমি এখন দাঁড়িয়ে আছি যে হোটেলে প্রধানমন্ত্রী আসলে উঠেছেন সেটি হচ্ছে বেইজিং এর একটি হোটেল, দ্য সেন্ট রেজিস হোটেল। সেইখানেই কিন্তু প্রধানমন্ত্রী এখন অবস্থান করছেন এবং চীনের স্থানীয় সময় 6:05 কিন্তু তিনি বাংলাদেশ বিমানে একটি বিশেষ ফ্লাইটে অবতরণ করেছেন এবং তাকে কিন্তু স্বাগত জানানো হয়েছে। চীনের ভাইস মিনিস্টার স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশে যে চীনা রাষ্ট্রদূত তিনিও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তো এই সফরে আসলে আগামীকালই কিন্তু সফরের যে মূল অংশ সেটি শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল চীনা সময় সকাল 11টা নাগাদ কিন্তু এখানে যারা চীনের যারা বাণিজ্যিক নেতারা রয়েছেন তাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে এবং একটি সেমিনারে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখানেই বাংলাদেশ চীনের জন্য যে বিনিয়োগের জন্য যতখানি আসলে উপযোগী সেগুলোই কিন্তু বাংলাদেশের তরফ থেকে তুলে ধরা হবে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এবং বাংলাদেশে যে চীনের আপনার অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেখানে কিন্তু আরো বিনিয়োগ বাড়ানোর ব্যাপারেও বাংলাদেশের তরফ থেকে আহ্বান জানানোর কথা রয়েছে এবং বিশেষ করে জ্বালানি খাতে যে ভবিষ্যতে যাতে জ্বালানি সংকট আসলে না হয় সেই সংকটগুলো মোকাবেলাতেও কিন্তু চীনের সাথে এক ধরনের অংশীদারিত্বের সম্পর্কেও যাবে বলে আমাদের এখানে যে বাণিজ্য প্রতিমন্ত্রী রয়েছেন নসরুল হামিদ তিনিও কিন্তু আমাদের জানিয়েছেন। এছাড়া চীন আমাদের বাংলাদেশের যোগাযোগ খাত এবং অবকাঠামো খাত এবং বিশেষ করে প্রযুক্তি খাতে কিন্তু বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে কথা হয়েছে বাংলাদেশের বিভিন্ন মহলের সাথে এবং আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জানি যে প্রায় 20টি সমঝোতা স্মারক এবং চুক্তি সই হওয়ার কথা রয়েছে এই সফরে এবং আগামীকালের এই ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকের পরে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু সন্ধ্যা নাগাদ বাংলাদেশে চীনে অবস্থিত বাংলাদেশের যে রাষ্ট্রদূতের যে বাসভবন রয়েছে সেখানে কিন্তু একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে, সেখানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরের দিন অর্থাৎ 10 জুলাই কিন্তু গুরুত্বপূর্ণ যে সমঝোতা স্মারক এবং চুক্তি সই অনুষ্ঠানটি সেটিও আসলে অনুষ্ঠিত হবে। সে পরপরই কিন্তু প্রধানমন্ত্রী চীনের যে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট শি জিনপিং তার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন, সেখানে মধ্যাহ্ন
পরবর্তী সময়ে কিন্তু দুই নেতা আসলে বৈঠকে বসবেন। এবং বিশ্লেষকরা যেটা বলছেন যে এই যে সফর, এই সফর কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ একটি সফর এবং অর্থনৈতিকভাবে কিন্তু এই সফরটা খুবই গুরুত্ব বহন করছে এবং ভূ রাজনৈতিকভাবে ওই সফরটা খুবই গুরুত্বের সাথে সবাই কিন্তু দেখছেন। তো চীনের বেইজিং এর এই হোটেল সেন্ট রেজিস থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। পরবর্তীতে আরো তথ্য যখন আমরা আসলে সংগ্রহ করতে পারবো সে সময় আমরা বেইজিং থেকে দর্শকদের জন্য সরাসরি যুক্ত থাকবো। সহকর্মী দেবরাজ দেব যুক্ত ছিলেন বেইজিং থেকে, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি সম্পর্কে। সান্ধ্যবাজারে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটি পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্যবাজার। শুধু চাল, ডাল আর তেল দিয়েই শুরু হলো জুলাই মাসের টিসিবি কার্যক্রম। পেঁয়াজ, চিনি আর আলুর মজুত না থাকার কথা জানালেন বাণিজ্য সচিব। বাজার মনিটরিং করে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন আতাউর নিয়ন। মাথায় রোদ আর তীব্র গরম নিয়েই কম দামে টিসিবির পণ্য নিতে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন অনেকে। এর মধ্যে 1 বছরের নাতিকে নিয়ে রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছেন রুকসানা বেগম। টিসিবি থেকে যেসব পণ্য দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় অনেকটা কম বলে জানান তিনি। একই কথা জানালেন টিসিবির পণ্য নিতে আসা অনেকে। তেল দেয় আর চাউল দেয় আর ডাল দেয়, পেঁয়াজ কিছু দেয় না, আমরা আলাদা কিনে খাইতে হয়। আমার কাঠ, আমার পকেটে কাঠ লয়েছে, আমি মালে লেগে গেছি, আমার মাল কেমনে নেওয়ার জন্য। কারণটা কি? আমার মন তো মালটা আমি পাই নাই, কাজ 500 কই থেকে। ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রমের অংশ হিসেবে জুলাই মাসের কার্যক্রম শুরু করা হয়েছে সোমবার থেকে। তবে এবারের কার্যক্রমে নেই পেঁয়াজ, চিনি আর আলু। গত কয়েক সপ্তাহ ধরে বাজারে ঊর্ধ্বমুখী রয়েছে এই পণ্যগুলোর দাম। তাই অতিরিক্ত দাম আর মজুত না থাকার কারণে এবারের তালিকা থেকে পণ্যগুলো বাদ দিয়েছে টিসিবি। কম দামে যা পাওয়া যাবে তাই কিছুটা স্বস্তি দেবে বলছেন সুবিধাভোগীরা। বাণিজ্য সচিব জানালেন আমদানির মাধ্যমে পেঁয়াজ, চিনি যোগানের চেষ্টা করা হচ্ছে। চিনি, আলু, পেঁয়াজ এই তিনটি এখানে যুক্ত করার বিভিন্ন ভাবে চেষ্টা করছি। সেটি আমাদের সংগ্রহের বিভিন্ন প্রক্রিয়া বা ধাপগুলো চলমান আছে। তা আমরা আশা করব যে টিসিবির এই কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে, সেটা পরিমাণের দিক থেকেও এবং সংখ্যার দিক থেকেও আশা। এছাড়া বাজার মনিটরিং করে দাম নিয়ন্ত্রণের কথাও জানান তিনি। কয়েকটি পণ্যের কিছু দাম ওঠানামা করছে, সেটা আমরা মনিটর করছি। আমাদের যে বিভিন্ন মেকানিজম আছে, ভোক্তা অধিকার শুরু করে আমাদের মনিটরিং টিম আছে, সেটা বাজারে পাইকারি বা বিভিন্ন আড়ত পর্যায়ে বা আমদানি পর্যায়ে রেগুলার খোঁজখবর মনিটর করছি। জুলাই মাস জুড়ে ভোজ্য তেল 2 লিটার, 2 কেজি মসুর ডাল ও 5 কেজি চাল কিনতে পারবেন কার্ডধারী ক্রেতারা। চালের দাম ধরা হয়েছে 30 টাকা কেজি, মসুর ডাল 60 টাকা কেজি ও ভোজ্য তেল লিটারে 100 টাকা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। পচনশীল খাদ্যপণ্য নিলাম ডাক শেষের পরে বিক্রয় আদেশ অনুমোদন জটিলতায় উৎসাহ হারাচ্ছেন বিডাররা। দেরি হলে পণ্য পথে হারায় বাজার মূল্য, এতে রাজস্ব হারাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউসও। এদিকে পে অর্ডার ফেরত পেতে দেরি হওয়ায় পুঁজি আটকে যাচ্ছে বিডারদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বাজারে যখন বিদেশি ফল, আপেল, কমলা ধরাছোঁয়ার বাইরে, তখন চট্টগ্রাম বন্দরে আমদানি করা অনেক পণ্য কন্টেইনারে বন্দি অবস্থায় পচে যাচ্ছে। এনবিআর এর তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত 4,800 কোটি টাকা বেশি মূল্যের বিদেশি ফল আমদানি হয়েছে, যার মধ্যে রয়েছে খেজুর, আঙ্গুর, কমলা, নাশপাতি ও আপেল। এসব ফলমূলের মধ্যে অনেক সময় শুল্ক সংক্রান্ত জটিলতা ও বাজারে দাম কমে গেলে খালাস নেন না আমদানিকারকরা। এমন আমদানি করা 5 কন্টেইনার আপেল ও কমলা বিক্রির জন্য উন্মুক্ত নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস হাউস। সোমবার নিলামে তোলা প্রায় 141 টন ওজনের আপেল ও কমলার শুল্কায়ন মূল্য বা সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয় 210 কোটি টাকা। এর মধ্যে মিশর থেকে আমদানি করা প্রায় 42 লাখ টাকা মূল্যের 23.5 টন কমলার নিলামে সর্বোচ্চ দর উঠেছে 15,65,000 টাকা, আর 85 লাখ টাকা মূল্যের 47 টন আপেলের দর উঠেছে 27,60,000 টাকা। অর্থাৎ সংরক্ষিত মূল্যের চেয়ে অনেক কমে বিক্রি হলেও মূল্যবান ডলার দিয়ে আমদানি করা এসব ফলমূল।
বিডাররা বলছেন দেরিতে নিলাম হওয়ায় অধিকাংশ কমলা পচে গেছে। যথাসময় নিলাম হলে ভালো দাম পাওয়া যেত, সরকারও বেশি রাজস্ব পেত, তারাও লাভবান হতেন। এটা শুধুমাত্র নিয়ম রক্ষার একটা নিলাম, আর অন্যান্য বিষয়গুলা আপেল বা এই খেজুর যেগুলা সেগুলা তো চলছে, তবে এগুলো যদি আরও একটু আগে করা হতো তাহলে হয়তো সবাই একটু ভালো বেনিফিশিয়ারি হতো। পচনশীল খাদ্যপণ্যের নিলাম যথাসময়ে না হওয়ায় প্রত্যাশিত দাম পাচ্ছে না চট্টগ্রাম কাস্টমস হাউজ, এতে রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে নিলামে বিক্রি হওয়া পণ্য খালাসের অনুমোদন পেতে দেরি হওয়ায় ফলমূল ও খাদ্যপণ্যের নিলামে অংশ নিতে বিডারদের অংশগ্রহণ কমেছে। এতে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয়ে আমদানি করা পণ্য গুণগত মান নষ্ট হয়ে বাজার মূল্য হারাচ্ছে। আমরা একটা ইম্পোর্টারের মাল আনার 7 দিন ফ্রি টাইম, এরপর 30 দিনের মধ্যে নিলামে এটা চলে আসে। এরপরে যদি স্পট টেন্ডার দিয়ে দেয়, জটিলতা কম থাকে, অন স্পট আমরা টাকা পেমেন্ট করে নিতে পারবো, সেরকম হলে আমাদের রেভিনিউটা অনেক বেশি আসবে, অনেক বেশি আসবে। সেই সঙ্গে নিলামে বিক্রি হওয়া পণ্যের দর কমিটি অনুমোদন দিতে দেরি করায় দ্রুত পণ্যটি নিতে পারেন না তারা, ফলে খাদ্যের গুণগত মান নষ্ট হতে থাকে। মালটা ধরুন আপনার 30% অলরেডি নষ্টর দিকে আছে, তো এটা যত দিন যাবে তত এটা পচনশীল পণ্য পচতে থাকবে, তো আমি ক্ষতির সম্মুখীন হব। তো আমার চাওয়া এটা যে কাস্টম কর্তৃপক্ষ দ্রুত আমাকে এটা অনুমোদনটা দেয়। বিডারদের অভিযোগ, পচনশীল পণ্য নিলাম দ্রুত আয়োজনে রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ থাকলেও তা বাস্তবায়ন করছে না কর্তৃপক্ষ। যদিও কাস্টমস কর্মকর্তাদের দাবি সব প্রক্রিয়া শেষ করে সব ধরনের সনদ পাওয়ার পর তারা দ্রুত পণ্য ছাড়ের অনুমোদন দেন। নিলামের যখন আমরা নোটিশ দিই তখন নিলাম আমাদের একটা 2 বা 3 দিন একটা সময় দেওয়া লাগে যে তারা পণ্যগুলো ফিজিক্যালি এক্সামিন করবে। তো যারা নিলামে অংশগ্রহণ করবে তারা আবার এটা ফিজিক্যালি পণ্যটা দেখে আসে। তো এটা একটা প্রসিডিউর মেনটেন করে এই জায়গায় আসা হয়। আগামী 2 দিনে আরও 10 কন্টেইনার আপেল, কমলা, খেজুর উন্মুক্ত নিলামে বিক্রির জন্য তোলা হবে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। শান্তবাজারে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। দেশের মধ্য উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র, যমুনা, ধলেশ্বর ও ঝিনাই নদীর পানি এখনও প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এতে পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 4.5 লাখেরও বেশি মানুষ। সুনামগঞ্জ সহ অনেক স্থানে পানি নামতে শুরু করলেও দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার নদের পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। 3টি নদ নদীর পানি দুকুল উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। এতে প্রতিদিনই প্লাবিত হচ্ছে কুড়িগ্রামের নতুন নতুন এলাকা। এরই মধ্যে জেলার 52টি ইউনিয়নের 3 শতাধিক গ্রাম তলিয়ে গেছে। পানিতে ভেসে গেছে 7,350 হেক্টর ফসলের ক্ষেত। পানিবন্দী 1.5 লাখের বেশি মানুষ। অনেকে গবাদি পশুসহ উঁচু স্থানে আশ্রয় নিয়ে দিন পার করছেন। এদিকে দফায় দফায় ভারী বর্ষণ এবং উজানের ঢলে টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি এখনও বিপদসীমার উপরে। লোকালয়ে পানি ঢুকে জেলার 6 উপজেলার প্রায় 45,000 মানুষ পানিবন্দী। বন্যার স্রোতে ভুয়াপুর, নাগরপুর ও বাসাইল উপজেলার অন্তত 6টি কাঁচা পাকা সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে প্রায় 65টি শিক্ষা প্রতিষ্ঠান। 4,000 হেক্টরের বেশি ফসলি জমি ও মাছের ঘের তলিয়েছে। এতে ভয়াবহ ক্ষতির মুখে কৃষকরা। 1,500 বাড়ি ঘর তলায় গেছে। এখন তো রাস্তার উপর দেওয়া অনেক পানি, গলা সমান পানি, আমরা তো চলাচল করতে পারতেছি না। মাছ গেছে গা, আমার 3 বিঘা জায়গার মাছ ছিল, মাছ গেছে গা, পার তলায় গেছে 2 বিঘা, বহুত ক্ষতি হয়ে গেছে গা। জামালপুরের সরিষাবাড়ির জগন্নাথ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর সহ 6 উপজেলার 50টি ইউনিয়নের 2 লাখ মানুষ এখনও পানিবন্দী। 11টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন কয়েক হাজার পরিবার। থার সমস্যা আছে, খাওয়া দাওয়া কষ্ট, গরু ছাগল বাইকেরা পাই না, চলাফেরা করে পাই না, হাট বাজার করে পাই না, খাওয়া দাওয়া খুব অসুবিধা। পানি এক গলা পানি হয়েছে, ঘরের উপরে গাছ পড়ছে, থাকা খাওয়া খুব কষ্ট, স্কুলের আশ্রয় নিছি। বন্যা দুর্গত এলাকায় শুকনো খাবার ও অর্থ বরাদ্দ দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় কম দাবি দুর্গতদের।
এদিকে সিরাজগঞ্জ ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। ভাঙা ঘর জোড়াতালি দিয়েই বসবাস করছেন অনেকে। ওখানে পানি কমে গেছে ওনার কি এরপরে ওখানে ঘর দরিতা বাঙ্গিয়ার নিচে কিছু মানে আমরা এটা চাইতাছি এমনি রেনা বেনা করিয়া আমরা যেমন এটা গড়তাম আর কি। বন্যায় আপনার স্রোত পানি তো খুব ডল নামছে, তো স্রোতে ফের বেড়া গেছে কি বাইঙ্গা ফের গরুর ঘর গেছে। বন্যায় বাঙ্গিয়া ফাঙ্গিয়া নেই কোনোতেই পাই না আমরা। সপ্তাহ ব্যবধানে দুদফা বন্যার কবলে পড়লেও সুনামগঞ্জের ক্ষয়ক্ষতির তালিকা এখনও প্রকাশ করতে পারেনি জেলা প্রশাসন। সাদাত শাহেদ, এখন। কয়েকদিনের বৃষ্টির পর ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে ডেঙ্গু উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ডেঙ্গুর উপসর্গ নিয়ে প্রতি ঘন্টায় চিকিৎসা নিতে আসছেন অনেকেই। হাসপাতালের করিডোরেও এখন চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। চিকিৎসকরা বলছেন একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মৃত্যু ঝুঁকি বেশি। মেহেরিন অ্যানি জানাবেন বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের মিরাজিবাগ পাইপগলির এই রাস্তায় এখন এখানকার বাসিন্দাদের দুর্ভোগের প্রধান কারণ। একটু বৃষ্টি হলে এই রাস্তার পাশে সব দোকানে উঠে যায় এই ময়লা পানি। জলাবদ্ধতার কারণে প্রধান সড়ক ছেড়ে তাই এলাকাবাসী বেছে নিচ্ছেন অলিগলির বিভিন্ন রাস্তা। প্রায় ২৬ বছর ধরে এই রাস্তার পাশে চায়ের দোকান করছেন আকলিম আক্তার। হাতের কাছেই দেখা গেল জ্বলছে মশার কয়েল। জানালেন মশার উপদ্রব এত বেশি যে সকাল থেকে রাত পর্যন্ত তার দোকানে ব্যবহার করতে হয় মশার কয়েল। আমরা এগুলো জ্বালাই রাখি দিন রাত, দিনও জ্বালাই রাত্রেও জ্বালাই এই মশার জন্য, মাছের জন্য। সবসময় মশায় কামড়ায়। আর আপনার গায়ে দিক দিয়ে দুইটা মসজিদ আছে, নামাজ পড়তে গেলে শরীরে পচা পানি লাগে, আর গাড়ি ঘোড়া চলতে অনেক কষ্ট। জ্বর তো মশার কামড়ে দেওয়া যায়, হালকা পাতলা জ্বর আসে কোনো বাসায় কোনো আর হাসপাতালে ডাক্তারখানা যায়। ভাঙা রাস্তা, যত্রতত্র ময়লা আবর্জনা আর জলাবদ্ধতা সব মিলিয়ে এই এলাকা এখন হয়ে উঠেছে মশা প্রজননের উত্তম আবাসস্থল। এলাকাবাসীর অভিযোগ, একদিন কাজ করলে মাসের পর মাস আর কোনো খোঁজ নেয় না সিটি কর্পোরেশনের কর্তারা। এছাড়াও মশার কামড়ে জ্বর ঠান্ডা কাশিতে ভুগছে অনেকেই। জমে থাকা পানির কারণে মশায় ডিম পারে, যাতায়াত করতে পারি না মসজিদে, তারপরে এই রাস্তা দিয়ে জুরান বাজারও যেতে পারি না আমরা। বৃষ্টি পানিটা সরতে পারেন না, যদি লোকে সাফ করে তাহলে সেখানে সরে যদি দেখেন কত পানি, ওদিকে আরো বেশি মশার তো আছেই, গরিব লোক কামড়াইলো, গরিবের টের পায় না। রাজধানীর মুগদা হাসপাতালে গিয়ে দেখা গেল প্রতি ঘন্টায় নতুন নতুন রোগী আসছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। হাসপাতালটির করিডোরেও চিকিৎসা নিচ্ছেন অনেকে, যাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্চ ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকার রোগীর সংখ্যাই বেশি। মান্ডা, বাসাবো, বনশ্রী, নন্দীপাড়া এসব এলাকা থেকে জ্বর, বমি, কাশি আর তীব্র পানি শূন্যতা নিয়ে ভর্তি হয়েছেন অনেকেই। একাধিকবার ডেঙ্গুতে আক্রান্তদের অনেকের মুখ দিয়ে রক্ত পড়া ছাড়াও রয়েছে নানা জটিলতা। ডাক্তারের পরামর্শ 5 দিন ধরে 5-6 দিন ধরে জ্বর, আপনার মুখ দিয়ে যে মেন সমস্যা মুখ দিয়ে ব্লাড পড়তেছে, তো হালকা স্যাপ শুধু ফলাইলে রক্ত পড়ে, তো এটা আজকে 4-5 দিন ধরে হচ্ছে। হাসপাতালের পরিচালক জানালেন একাধিকবার ডেঙ্গুতে আক্রান্তদের মৃত্যু ঝুঁকি বেশি। এছাড়াও চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন এবং দেরি করে হাসপাতালে আসায় রোগীদের শারীরিক অবস্থা ঠিক হতে সময় লাগছে বেশি। একজন রোগী আক্রান্ত হলে যেহেতু ডেঙ্গিতে জ্বর হয় আপনি জানেন, এবং ডেঙ্গি এমন একটা রোগ যে এইটা বিভিন্ন সমস্যা নিয়ে প্রকাশ হতে পারে। যেমন হার্টের সমস্যা, কারো মনে হবে যে তার হার্ট অ্যাটাক করছে, মনে হবে তার পেটের সমস্যা তৈরি হয়েছে, মনে হবে তার ব্রেনে কোনো সমস্যা হয়েছে, অর্থাৎ মাল্টি অর্গানে সে এফেক্ট করে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩,৯৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ জনের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। সান্ধ্যবাজারে নিচ্ছে আরও একটা বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্যবাজার। উজ্জ্বল, এই পর্যায়ে একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানি যে ফ্রান্সের পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং একক কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কিন্তু রাজনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এবং 30,000 পুলিশও কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং এগিয়ে আছে ন্যাশনাল পপুলার ফ্রন্ট, ডানপন্থীদের চমক রুখে দিয়ে। বিষয় বিস্তারিত জানবো সহকর্মী জাহানারা ভুইয়ার প্রতিবেদনে।
ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে নতুন প্রেসিডেন্ট পাওয়ার পরিবর্তে দেশ জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক অচলাবস্থা। প্যারিস সহ গোটা ফ্রান্সেই ছড়িয়েছে উত্তাপ। এরই মধ্যে বিভিন্ন জায়গায় বামপন্থী জোট এনএফপি ও কট্টর ডানপন্থী দল আরএনের সঙ্গে পুলিশের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সব পয়েন্টে মোতায়েন রয়েছে কয়েক হাজার পুলিশ। ফ্রান্সের উত্তালে পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল। তবে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে আরও কয়েকদিনের জন্য স্বপদে বহাল থাকার অনুরোধ করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের পার্লামেন্টের 577 আসনের মধ্যে সরকার গঠন করতে দরকার 289 আসন। তবে কোনো দলের ভাগ্যেই মেলেনি সেই সুযোগ। নির্বাচনে অংশগ্রহণকারী বামপন্থী জোট পেয়েছে 182টি আসন, অপরদিকে ম্যাক্রো মধ্যপন্থী জোট পেয়েছে 168টি আসন। আর প্রথম দফা ভোটে এগিয়ে থাকা কট্টর ডানপন্থী পেয়েছে 143টি আসন। একক কোনো রাজনৈতিক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফ্রান্স জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক অচলাবস্থা। La volonté du peuple doit être dorénavant strictement respectée. Dès lors, aucun subterfuge, arrangement ou combinaison ne serait acceptable. En effet, les leçons du vote sont sans appel. Le rôle qu'il a toujours eu, défendre la France et les Français. Voilà, défendre les idées pour lesquelles nous avons été élus, car nous sommes encore une fois le seul groupe uni et cohérent de cette Assemblée nationale. এ পরিস্থিতিতে সামনের দিনগুলোতে ফ্রান্স অর্থনৈতিক সংকটে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। সোমবার এক টুইট বার্তায় কথা জানান তিনি। জোহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যারা ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।